প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডমিশন প্রশ্ন সমাধান করব। বিগত বছরের প্রশ্নের আলোকে এই প্রশ্নগুলো সাজানো হয়েছে। বিশেষ করে এই বছর যারা বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ে পরীক্ষা দেবেন তাদের কাজে আসবে। ওকে, আমরা শুরু করি। প্রথম সেন্টেন্সটির দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটি বলা হয়েছে আই ডিড নট রাইট এ লেটার ইয়েস্টারডে। তাহলে খেয়াল করলে আমরা এই বাক্যটা দেখতে পারি এখানে ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডভার্ব। যে অ্যাডভার্বটা নির্দেশ করতেছে এটা আমার ফার্স্ট টেন্স। যেহেতু ইয়েস্টারডে ফার্স্ট টেন্স নির্দেশ করে, এরকম আরও কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্ব দেখে বুঝতে পারি আমরা এই সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে আছে। যেমন লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক। এই ধরনের অ্যাডভার্ব যদি আমাদের বাক্য এসে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা চিন্তাভাবনা করব এটা পাস্ট টেন্স নির্দেশ করছে। যদি একটা বাক্যে পাস্ট টেন্সের এই অ্যাডভার্বগুলো থেকে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে একটা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের ভি2 বসিয়ে এবং বাক্যের এক্সটেনশন দিয়ে আমরা সেটাকে পাস্ট টেন্স নির্দেশ করি। কিন্তু এই ধরনের বাক্যে দেখা যাচ্ছে যে আই ডিড নট, যদি আমরা রোট এ লেটার লিখি তাহলে ভুল যাবে, কারণ এই বাক্যে অলরেডি একটা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা হয়েছে। যেহেতু ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড বসে গেছে, সেই ক্ষেত্রে আমরা আই ডিড নট রোট এ লেটার লিখতে পারি না। ডিড থাকার কারণে আমাদের সঠিক অ্যান্সার লিখতে হবে আই ডিড নট রাইট এ লেটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কি রাইট। কেন আমরা রোট দিতে পারলাম না? কারণ অলরেডি আমাদের ডিড এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে। একটা বাক্যে পাস্ট টেন্সের অক্সিলারি হিসেবে যদি ডিড আসে তাহলে পরবর্তী ভার্বকে আমাদের সবসময় বেস ফর্মে রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল, আই রোট এ লেটার, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। আমরা যখন এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে যাই তখন আমরা নিঃসন্দেহে দেখি যে আমরা কখনো এটা লিখতে পারি না আই রোট নট এ লেটার, কারণ আমরা প্রিন্সিপাল ভার্বের সাথে কখনো নট যোগ করতে পারি না। তাহলে আমাকে বাক্যটাকে নেগেটিভ করতে হলে অবশ্যই, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স নির্দেশ করতেছে, তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে আমাকে ডিড বসাইতে হবে। তখন আমরা বাক্যটা লিখি কি আই ডিড নট। আমরা আই ডিড নট দেওয়ার পর কিন্তু রোট লিখি না, সেই ক্ষেত্রে আমরা বাক্য লিখি আই ডিড নট রাইট এ লেটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণত একটা বাক্যের অ্যাফার্মেটিভ বাক্যে সাধারণত আই রোট এ লেটার আমরা পাস্ট টেন্স নির্দেশ করে লিখি। যখন আমরা নেগেটিভ করি তখন সাবজেক্টের পরে ডিড বসার পর অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের তখন বেস ফর্ম আসে। তো সেই ক্ষেত্রে আমাদের আনসার আসে আই ডিড নট রাইট এ লেটার। ঠিক একইভাবে আমরা মনে রাখবো যে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব যেমন একটা হয়, সেটা হচ্ছে ডিড। আমরা সবসময় খেয়াল রাখবো যে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড। যদি একটা সেন্টেন্সে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন করব না, অর্থাৎ পরবর্তী ভার্বটা আমার বেস ফর্মে রাখতে হবে। সেই ভার্বের কোনো সময় আমরা পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম ব্যবহার করব না। ঠিক একইভাবে আমরা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটা, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরবর্তী ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্সের আলোকে কখনো অক্সিলারি ভার্বের ব্যবহার হয় তাহলে পরবর্তী ওই প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে আগেই ডু ভার্বের সাথে ইএস ব্যবহৃত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা গো ভার্বের সাথে আর ইএস যোগ করার প্রয়োজন নেই। যেমন এই বাক্যে হি ডাজ নট গো টু স্কুল, অলরেডি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডু ভার্বের সাথে ডাজ বসছে। তো সেই ক্ষেত্রে আমরা গোর সাথে গোস ব্যবহার করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের বাক্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পরীক্ষায় এসে থাকে। সবাই যখন এই ধরনের বাক্য করবেন তখন অবশ্যই একটু খেয়াল রাখবেন যে এই বাক্যে অক্সিলারি ভার্বের ব্যবহার আছে কিনা। এবার যদি আমরা খেয়াল করি
অ্যাফার্মেটিভ বাক্যের, যেখানে রোডটা দেওয়া হয়েছিল, যেখানে অক্সিলারি ভার্ব ডিড বসছে। প্রেজেন্ট টেন্সে যদি আমরা খেয়াল করি তাহলে সেই ক্ষেত্রেও সেম নিয়মই ব্যবহার হয়েছিল। ওকে, 2 নম্বর বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাকে 2 নম্বর বাক্যে আসলে এই সেন্টেন্সটার টেন্স নির্ণয় করতে হবে। যেমন বলছে যে মিমি মিট হার মাদার ইন দ্য আফটারনুন। আমরা যদি একটু খেয়াল করি এর স্ট্রাকচার গঠন, যে আসলে একটা টেন্সের স্ট্রাকচার কিভাবে হয়, তাহলে আমরা খুব সহজে দেখতে পারি। যেমন সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা টেন্সের গঠন। একটা সাবজেক্ট আসে, একটা ভার্ব আসে, একটা এক্সটেনশন আসে। সো সেই ক্ষেত্রে আমার ভার্বের উপর ডিপেন্ড করে যে টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে মিমি হচ্ছে এই বাক্যের আমার সাবজেক্ট, মিট হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এবং হার মাদার ইন দ্য আফটারনুন এটা হচ্ছে আমার এক্সটেনশন। এখন এক্সটেনশন বলতে আমরা দুইটা জিনিস বুঝে থাকি, একটা হয় অবজেক্ট, না হয় কমপ্লিমেন্ট। কারণ এক্সটেনশনের মধ্যে অনেক সময় দেখা যায় একটা বাক্যের সাবজেক্ট ভার্ব অনেক সময় অবজেক্ট আসে, আবার অনেক সময় সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট হয়ে থাকে। সো এই জন্য আমাদের এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের ব্যবহার করা হয়েছে। সো মিমি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সুবাদে আমরা যদি মিড ভার্বটা চিন্তা করি তাহলে মিড ভার্বের 3টা ফর্ম এখানে দেখা যাচ্ছে। যেমন এম ডাবল ইটি মিট, এই মিট হচ্ছে ভার্বের ভি1, এম ইটি মিট হচ্ছে ভার্বের ভি2, এম ইটি মিট হচ্ছে ভার্বের ভি3। যেহেতু আমরা 3টা মিটের ব্যবহার জানছি, সো সেই ক্ষেত্রে আমাদের মিমি মিট, এম ইটি মিট হার মাদার ইন দ্য আফটারনুন। সো নিঃসন্দেহে এটা কখনোই প্রেজেন্ট টেন্সে না। যদি প্রেজেন্ট টেন্সে আসতো তাহলে মিমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস আসতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও সম্ভব না, কারণ হ্যাভ এর ব্যবহার নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো যদি মিমির পরে ওয়াজ ওয়ারের ব্যবহার আসতো। তাহলে নিঃসন্দেহে আমরা দেখতেছি মিড ভার্বটা ভার্বের ভি2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। সো সেই ক্ষেত্রে এখানে আনসার পাস্ট টেন্স। 3 নম্বর বাক্যের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দ্য সেন্টেন্স চেঞ্জ ইন প্যাসিভ, এই সেন্টেন্সটা প্যাসিভে পরিণত করতে হবে। আই এম গোয়িং টু বাই এ কার, এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সাধারণত একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয় সে বিষয়ে আমরা খেয়াল করব। সো আমরা যদি এখন এই বাক্যে দেখি যে প্যাসিভ ভয়েস করার নিয়ম, তাহলে আমরা স্বাভাবিকভাবেই জানি প্যাসিভ ভয়েস করার সময় তার অবজেক্টকে আমাদের কি করতে হয়, সাবজেক্টে রূপান্তর করতে হয়। যেমন আমরা এই বাক্যটাকে যদি একটু আনসার করার চেষ্টা করি, যেমন এ কার হচ্ছিল অবজেক্ট, এবং আই এম গোয়িং টু বাই এ কার এই হচ্ছে আমার ফুল বাক্য। যেহেতু এ কার অবজেক্ট, যার জন্য আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ কার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে এর ভার্ব হচ্ছে ইজ, যেহেতু আমাদের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। যেহেতু আই এম গোয়িং টু বাই এ কার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে তার সাহায্যকারী ভার্ব হয়েছে ইজ। যেহেতু গোয়িং টু, বাট আমরা জানি টু ইনফিনিটিভের পরে কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। তো সেই ক্ষেত্রে টু এর পরে আমরা কখনোই বদ ব্যবহার করতে পারি না। এজন্য এই প্রথম সেন্টেন্সটার এ নাম্বার অপশন আমাদের রং। 2 নম্বর অপশনের দেখে যদি আমরা খেয়াল করি, আমরা আগেই বলছিলাম যে আমাকে প্যাসিভ করতে হলে আগে আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেহেতু বি নাম্বার বাক্যে অপশন বি নাম্বারে শুরুতেই সাবজেক্ট দিয়ে করছে, সেজন্য আমাদের বি অপশনও রং। আমরা যদি অপশন ডি এর দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ কার অবজেক্ট ঠিক আছে, কিন্তু আমাদের মূল প্যাসিভ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। যেহেতু আই এম গোয়িং টু বাই এ কার এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, সো সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি না। যেমন একটা প্যাসিভের ক্ষেত্রে গঠন আমরা লিখছি যে অবজেক্ট, একটা সেন্টেন্সের অবজেক্ট এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এবং ওই টেন্স অনুযায়ী প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা বাই, এবং ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। যেখানে প্যাসিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা বাই, দেন একটা সাবজেক্ট। সো সি নাম্বার বাক্যের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, একার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ইজ গোয়িং টু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে
টুর পরে একটা বি ভার্ব বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি, যে জন্য কারেক্ট আনসার হচ্ছে সি, যেখানে বলা হচ্ছে এ কার ইজ গোয়িং টু বি বোথ বাই মি। কারণ আমরা আগেই বলেছি আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ছিল, যেহেতু আই তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে এর মাই, তাহলে বাইয়ের পরে আমরা কি বসাইছি, মাই বসাইছি। নিঃসন্দেহে দেখা যাচ্ছে এই বাক্যটা হচ্ছে এ কার ইজ গোয়িং টু বাই মি। ওকে, আমাদের এই ধরনের বাক্য আমরা কমপ্লিট করতে পারবো খুব সহজভাবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, এই বাক্যটা করার চেষ্টা করবেন আপনারা। হি ইজ গোয়িং টু বাই এ হাউস। ওকে, আমরা নেক্সট বাক্য খেয়াল করি 4 নাম্বার। দ্য গার্ল ডাইড ড্যাশ ওভার ইটিং। ডাই দ্বারা প্রিপোজিশন এসে থাকে, এটা একটা প্রিপোজিশনের ব্যবহার। আমাদের ডাই দ্বারা যে কয়েক ধরনের প্রিপোজিশন আছে আজকে আমরা সেই কয়েক ধরনের প্রিপোজিশনে শিখতে পারবো। যেমন দ্য গার্ল ডাইড ওভার ইটিং, যদি বেশি খেয়ে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ডায়ের সাথে প্রিপোজিশন বসে ফর্ম, যার জন্য 4 নম্বর বাক্যের আনসার হবে দ্য গার্ল ডাইড ফ্রম ওভার ইটিং। অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম বসে। ঠিক একইভাবে আমরা যদি 6 নম্বর বাক্যর দিকে খেয়াল করি, এখানে একটা ডাই প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। যেমন দ্য বয় ডাইড ড্যাশ করোনা ভাইরাস। করোনা ভাইরাস একটা রোগের নাম, যদি কোনো রোগের নাম আসে বা রোগের কারণে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন ডাইডের পরে অফ বসে। যেমন দ্য বয় ডাইড অফ করোনা ভাইরাস, দ্য বয় ডাইড অফ ক্যান্সার, ফেভার। একথা রোগের নামের পরে ডায়ের সাথে প্রিপোজিশন অফ বসে। এই ধরনের বাক্য আমাদের খেয়াল করতে হবে। ঠিক একইভাবে ডাই দ্বারা আরও কিছু প্রিপোজিশন আছে, যেমন ডাই দ্বারা ফরও বসতে পারে, ফ্রমও বসতে পারে এবং বাইও বসতে পারে, তবে সেটা ডিপেন্ড করে ওই বাক্যের উপর। যেমন আমরা বললাম যে রোগের কারণে মারা গেলে সেই ক্ষেত্রে অফ বসে, ঠিক একইভাবে ফরও বসতে পারে। ফর বসতে পারে কোন ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি, আমরা যদি বাক্য একটু খেয়াল করি নিচের দিকে আসি, যেমন 15 নম্বর বাক্যর দিকে খেয়াল করি, যেমন হি ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। কোনো কারণে, যখন কোনো ব্যক্তি কোনো কারণে মারা যায় তখন সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসে বাই। যেমন হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এই বাক্যে সে দুর্ঘটনায় মারা গেছে। কোনো কারণে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো ডায়ের সাথে প্রিপোজিশন সবসময় কি বসে, বাই বসে। যেমন হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই অ্যান হ্যাঙ্গিং, হি ডাইড বাই অ্যান পয়জন। বিষ পান করে মারা গেলে পরে বাই বসতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যদি দেশের জন্য মারা যায় তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন ফর বসে। যেমন 16 নম্বর বাক্য, হি ডাইড ফর দ্য কান্ট্রি। এবার আমরা আবার 5 নম্বর বাক্য ব্যাক করি। 5 নম্বর বাক্য যদি আমরা খেয়াল করি, এখানে বাক্যে বলা হয়েছে উই ডিড নট অ্যালাউ এ ডাঙ্কেন স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ? আমাকে নির্ণয় করতে হবে এই বাক্যে পার্ট অফ স্পিচ। অ্যান্ড হোয়াট ইন দ্য সেন্টেন্স ডাঙ্কেন। এখন ডাঙ্কেন শব্দটা কোন ধরনের পার্ট অফ স্পিচ এটাই নির্ণয় করার মূল বিষয়। যেমন আমরা অপশন এ তে খেয়াল করি, দেওয়া আছে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব সম্পর্কে আগেই জানি যে বাক্যে নাউন এবং প্রোনাউন ব্যতীত যতগুলো পার্ট অফ স্পিচ আছে সবগুলোকেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে। সো 2 নম্বর অপশন যদি আমরা নাউনের কথা চিন্তা করি তাহলে নাউন অর্থ আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলে, সেই ক্ষেত্রে নাউন হইতে পারে। এবং আমরা যদি ভার্বের কথা চিন্তা করে থাকি তাহলে ভার্ব হচ্ছে ক্রিয়া, কোনো কিছু হওয়া, থাকা, খাওয়া, করা বোঝাইলে এক কথা আমরা বলি যে ভার্ব ইজ ডুইং ওয়ার্ক, সেই ক্ষেত্রে ভার্ব হতে পারে। এইবার আসি পার্টিসিপল। আমরা জানি পার্ট অফ স্পিচ এলে মোট 8 প্রকারের মধ্যে পার্টিসিপল নাই। সো এই ধরনের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেহেতু এই বাক্যে ডাঙ্কেন শব্দটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই যে ডাঙ্কেন স্টুডেন্ট, স্টুডেন্টকে মডিফাই করছে। সো ডাঙ্কেন পার্টিসিপল, দ্যাটস মিন অ্যাডজেক্টিভ। সো এই বাক্যের আনসার হবে অ্যাডজেক্টিভ। ওকে, 7 নম্বর বাক্যের দিকে আমরা খেয়াল করি। আমরা মনে রাখবো যে এন দ্বারা যুক্ত বাক্যে যদি দুই ধরনের
যে দুই সাইডে যে নাউন যদি ভিন্ন ধর্মীকে নির্দেশ করবে বা ভিন্নতা নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাবজেক্ট প্লুরাল, আর প্লুরাল হলে আমার ভার্বও প্লুরাল গ্রহণ করবে। এবং এন দ্বারা যুক্ত যদি একই জিনিসকে বোঝায় তখনই আমার সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্বও তখন সিঙ্গুলার গ্রহণ করবে। এই বাক্যে যেহেতু টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নানের কথা বলা আছে এবং টাইম অ্যান্ড টাইড দুইটাই এন দ্বারা সংযুক্ত আছে, কিন্তু এন দ্বারা সংযুক্ত থাকলেও টাইম এবং টাইড দুইটা একই জিনিস না। সো সেই ক্ষেত্রে সাবজেক্ট ভিন্নতার জন্য আমাদের ভার্বও হবে প্লুরাল। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার না হয় এর সাথে এস বা ইয়েস যোগ হয় নাই, এই জন্য আনসার ওয়েট। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরা 8 নম্বর বাক্যের দিকে যদি খেয়াল করি, যদি বাক্যে ওয়ান অফ দ্য, ওয়ান থার্ড অফ, ওয়ান ফোর্থ অফ, ওয়ান সিক্সথ অফ এই ধরনের বাক্য আসে, অর্থাৎ ভগ্নাংশ রিলেটেড বাক্য এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভার্ব সিঙ্গুলারে হয়ে থাকবে। এখন সিঙ্গুলারে হওয়ার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ওয়ান অফ মাই ওয়ার্ক, ওয়ান থার্ড অফ মাই ওয়ার্ক, তাহলে আমার কাজের এত অংশ শেষ। কাজ তো একা একা শেষ হয় না, যেহেতু বাক্যটা আছে, সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা নাই, কাজ শেষ হওয়ার কথা, যেহেতু প্যাসিভে। আমরা জানি সাবজেক্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে প্যাসিভ হলে সেটা প্যাসিভে করতে হয়। এই জন্য আনসার হবে ওয়ান থার্ড অফ মাই ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন ফিনিশড, যেহেতু মাই ওয়ার্ক ওয়ান থার্ড অফ এর কথা বলা হয়েছে। ওকে, 9 নম্বর বাক্যের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা বাক্য দেখতেছি এন দ্বারা যুক্ত দুইটা নাউন, একটা হচ্ছে স্লো আর একটা হচ্ছে স্টেডি। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। এই ক্ষেত্রে এন দ্বারা সংযুক্ত দুইটা সাবজেক্ট একই, তাহলে আমাদের ফুল সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে উইন শব্দের সাথে একটা কি হবে, এস হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমরা যদি 10 নম্বর বাক্যর ক্ষেত্রে খেয়াল করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন এখানে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, অর্থাৎ 231 একটা বাক্য আছে। অনেক সময় আমরা খেয়াল করি যেমন আয়ের পরে আমরা জানি সচরাচর এম বসার কথা, তাহলে ইউ, হি অ্যান্ড আই এম এ গুড ফ্রেন্ড, কিন্তু না, এই ক্ষেত্রে এন দ্বারা সংযুক্ত তিনটা সাবজেক্ট প্রোনাউন আছে, যেমন ইউ, হি, আই, তাহলে একাধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যেহেতু প্লুরাল সেই জন্য আমাদের ভার্বও গ্রহণ করবে প্লুরাল। নিঃসন্দেহে আমাদের আনসার হবে আর। আমরা আই দেখেই এম কখনোই চিন্তা করব না। তাহলে ইউ, হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। যদি আমরা 11 নম্বর বাক্যর দিকে খেয়াল করি, এখানে এন দ্বারা সংযুক্ত দুইটা নাউন একই রকম, একই ধরনের সংখ্যা প্রকাশ করছে। যদি সংখ্যার ধারণা আসে যেমন 2 and 2, তাহলে যেহেতু আমাদের এন দ্বারা সংযুক্ত দুইটা সাবজেক্ট একই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার। ওই জন্য মেক শব্দের সাথে কি হবে, মেক্স এস যোগ হয়ে 2 and 2 মেক্স এ 4। ওকে, 12 নম্বর বাক্যর দিকে যদি আমরা খেয়াল করি, যেমন আই ফার্স্ট পারসন এবং হি হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন তখনই বলবে যখন কোনো কিছু দোষ স্বীকার করা বোঝায়, যেমন আই অ্যান্ড হি ড্যাশ গিলটি। এখানে হি দেখে আমরা কখনোই ইজ চিন্তা করতে পারবো না, কারণ এন দ্বারা সংযুক্ত দুইজন ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে এন দ্বারা সংযুক্ত এবং দুইজন ভিন্নতা আসলে পরে সেটা আমার ভার্ব কী হয়, সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাদের ভার্বও প্লুরাল। সেই ক্ষেত্রে আমাদের ওকে 13 নম্বর বাক্যে 20 মাইলস, 30 মাইলস, 50 মাইলস, অর্থাৎ এই সাবজেক্টগুলো দেখে প্লুরালের মতো মনে হয়, কিন্তু প্লুরালের মতো মনে হইলেও এই ধরনের সাবজেক্টগুলো সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে, অর্থাৎ সিঙ্গুলারে গ্রহণ করবে। যেমন 20 মাইলস, 30 মাইলস বা 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স। যেহেতু আমাদের সাবজেক্ট দেখতে প্লুরাল হইলেও ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ইজ 20 মাইলস, 30 মাইলস অর 50 মাইলস, যে কোনো একটা থাকতে পারে, তাহলে ইজ লং ডিস্টেন্স। এই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের বা প্লুরাল ভার্বের ব্যবহার করতে পারি না। ওকে, 14 নম্বর বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার করা হয়েছে। এই ধরনের বাক্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে। জেনারেলি আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ গেট এ গুড জব। সো এই ক্ষেত্রে একটা প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। আমরা সচরাচর জেনে থাকি যদি কোনো টু ইনফিনিটিভের পরে
সাধারণত সেই ভার্বের V1 বসে থাকে। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, টুর পরে সাধারণত ভার্বের V1 বসে। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে সাধারণত ভার্বের V1 না বসে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কিছু ফর্মুলা দেখি, যেমন গেট ইউজ টু, দেন বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ আসলে আমরা ভার্বের সাথে আইএনজি করব। যেহেতু 14 নম্বর আমাদের বাক্যে বলা হয়েছে জেনারেলি আই এম লুক ফরওয়ার্ড টু, তার মানে এই ক্ষেত্রে লুক ফরওয়ার্ড টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেই ক্ষেত্রে আমরা টু এর পরে সিম্পল ভার্ব অর্থাৎ V1 গেট বসাবো না। যেহেতু লুক ফরওয়ার্ড টু হওয়ার কারণে আমাদের আনসার এ হবে না, বিও হবে না, আমাদের আনসার হবে সি। যেহেতু গেট ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ গুড জব। ঠিক একইভাবে বি ইউজ টুর ক্ষেত্রেও সেম নিয়ম, গেট ইউজ টুর ক্ষেত্রেও সেম নিয়ম, উইথ এ ভিউ টু থাকলে একই নিয়ম হবে। আমরা 16-17 শেষ করছি। 17 নম্বর বাক্য দেখে খেয়াল করি, নো ম্যান ক্যান লিভ উইদাউট ইটিং। এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে ক্যান আমাদের মডাল অক্সিলারি। সো মডাল অক্সিলারি থাকলে আমরা সাধারণত জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব আসলে পরে ওই ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বেস ফর্ম থাকে। এরকম অনেকগুলো মডাল অক্সিলারি আছে, যেমন আমরা জানি শ্যাল, উইল, ক্যান, মে, শুড, মাইট, উড, আউট টু, নিড, ডিয়ার, হ্যাভ টু, ইউজ টু, আরও অনেক আছে। বাট সচরাচর এই 13টা মডাল অক্সিলারি ব্যবহার করা হয়, কারণ আমরা জানি এই মডাল অক্সিলারির পরে সাধারণত ভার্বের V1 বসে থাকে। যেহেতু নো ম্যান ক্যান লিভ উইদাউট ইটিং, সো সেই ক্ষেত্রে ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি, সো সেই ক্ষেত্রে আমরা ভার্বের V1 বসাবো। এই জন্য আনসার হবে ডি, লিভ। শি অফেন কাম হিয়ার, অফেন হচ্ছে আমাদের এই বাক্যে অ্যাডভার্ব, এবং এই ধরনের বাক্যে অফেন, অলওয়েজ, রেগুলারলি, এভরিবডি থাকলে পরে আমরা প্রেজেন্ট টেন্সে চিন্তা ভাবনা করব। সো প্রেজেন্ট টেন্সে চিন্তা ভাবনা করার জন্য আমাদের শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস হবে। এর জন্য অ্যান্সার হবে শি অফেন কামস হিয়ার। সো কাম শব্দের সাথে কি হবে, এস যুক্ত হবে, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর অফেনটা জাস্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এরকম অ্যাডভার্ব আরও আসতে পারে, অফেন, অলওয়েজ, রেগুলারলি, এই ধরনের শব্দগুলো। 19 নম্বর বাক্যে যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে ইফ, অর্থাৎ একটা কন্ডিশনাল বাক্যর ক্ষেত্রে। আমাদের কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার আছে, আমরা যদি খেয়াল করি সেটা দেখতে পারি। যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস এক্সটেনশন, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী অংশ করতে হয় সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা যদি 19 নম্বর বাক্য খেয়াল করি, বলা হচ্ছে ইফ আই স হিম। ইফ হচ্ছে কন্ডিশনালের জন্য, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্বের V2 এবং হিম হচ্ছে অবজেক্ট। ইফ আই স হিম, যেহেতু আমি তাকে দেখেছিলাম, তাহলে আমাদের কন্ডিশনাল অনুযায়ী বাক্য হবে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হইতে হলে অবশ্যই সাবজেক্টের পর উড, কুড বা মাইট বসাইতে হবে। যেহেতু অপশন ডি নাম্বারে উড আছে, সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আই উড টেক। আর আমরা জানি উড, কুড এসব মডাল অক্সিলারি ভার্ব, এই জন্য এই ভার্বের পরে টেক ভার্বের কোনো পরিবর্তন হবে না, বেস ফর্ম টেকই থাকবে। ঠিক একইভাবে আমরা যদি আর একটা স্ট্রাকচার ফলো করি, যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস ক্যান, শ্যাল, উইল প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন, এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। অনেক সময় এই ধরনের বাক্য এসে থাকে, যেমন ইফ হি কামস হিয়ার, ইফ যুক্ত সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, সো সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আই উইল গো দেয়ার। সো আমাদের আনসার হচ্ছে তাহলে আই উইল গো দেয়ার। 20 নম্বর বাক্য যদি আমরা খেয়াল করি, অশোক হ্যাজ বিন রিডিং এ বুক ড্যাশ 2 আওয়ার্স। তাহলে হ্যাজ বিন রিডিং এ বুক, এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত সিন্স এবং ফর দ্বারা হয়ে থাকে। আমরা জানি যে সাধারণত ফর হচ্ছে ফিক্সড টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর সিন্স হচ্ছে আনফিক্সড অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু 2 আওয়ার্স হচ্ছে আমার ফিক্সড টাইম, সো সেই ক্ষেত্রে আমাদের এখানে আনসার হবে ফর। অশোক হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। কিন্তু যদি আমাদের অনির্দিষ্ট সময় আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর না বসে আমাদের আনসার হবে কি, সিন্স। যেমন অশোক হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আনসার হবে কি তখন, সিন্স। যেমন অশোক হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং।
আমরা দুইটা স্ট্রাকচার খেয়াল করব। এখানে যদি আমরা দেখি তাহলে খুব সহজেই দেখতে পারবো স্ট্রাকচারগুলা। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, দেন আমাদের সিন্স প্লাস আনফিক্সড টাইম। যদি অনির্দিষ্ট সময় বা আমরা যদি আনফিক্সড টাইম দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা সিন্স বসাইতে পারি। যেমন আমাদের প্রথম বাক্যটা যে অশোক হ্যাজ বিন রিডিং এ বুক, অশোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন রিড ভার্বের সাথে আইএনজি, এ বুক হচ্ছে আমার অবজেক্ট, দেন একটা সিন্স, তারপরে মর্নিং। দ্বিতীয় স্ট্রাকচারও সেম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ফর প্লাস ফিক্সড টাইম। যদি আমরা বলি যে অশোক হ্যাজ বিন রিডিং এ বুক, যেমন অশোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন রিড ভার্বের সাথে আইএনজি, এ বুক অবজেক্ট এবং ফর 2 আওয়ার্স, যেহেতু ফিক্সড টাইম সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে কি ফর। সো আশা করি এই কোশ্চেনগুলো আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো ধরনের কোশ্চেন কোয়ারি থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।